ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং। আজ আমি দশম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত নদী সম্পর্কে আলোচনা করছি। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রথমে আমরা জানবো নদী। নদী কাকে বলে? কোনো উচ্চ মালভূমি বা পার্বত্য অঞ্চল থেকে বৃষ্টির জল, বরফ গলা জল বা তুষার গলা জল বা প্রস্রবণের জল ভূমির ঢাল অনুসারে একটি নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যখন কোনো সাগর, মহাসাগর বা জলাশয় বা অন্য কোনো হ্রদ বা অন্য কোনো নদীতে মিলিত হয়, সেই প্রাকৃতিক জলপ্রবাহকে বলা হয় নদী। তারপর আমরা জানবো উপনদী। প্রধান নদীতে যে সকল ছোট ছোট নদী এসে মিলিত হয় তাদের বলা হয় উপনদী। যেমন ধরে নাও, এটা হচ্ছে কি প্রধান নদী। এই প্রধান নদীতে যে সকল নদী এসে মিলিত হবে তাদের বলা হবে উপনদী। তাহলে এই সকল নদী হচ্ছে কি? এই সকল নদী হচ্ছে প্রধান নদীর উপনদী। এবং প্রধান নদীর পর জানবো শাখা নদী। শাখা নদী অর্থাৎ প্রধান নদী থেকে যে সকল নদী বেরিয়ে আসবে, সেই সকল নদীকে আমরা কি বলবো? প্রধান নদীর শাখা নদী বলবো। তারপরে আমরা জানবো নদী উপত্যকা। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলা হয়। অর্থাৎ নদীর দুই পাশের উচ্চভূমির মাঝের যে নিম্নভূমি রয়েছে, সেই নিম্নভূমিটাই হচ্ছে নদীর উপত্যকা। তারপরে আমরা জানব নদীর অববাহিকা। অর্থাৎ এই হচ্ছে প্রধান নদী এবং এগুলো হচ্ছে কি উপনদী। এসব হচ্ছে প্রধান নদী, উপনদী। অর্থাৎ প্রধান নদী, উপনদী ও শাখা নদী যে সুবিস্তৃত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে প্রধান নদীর অববাহিকা বলা হয়। তাহলে নদী অববাহিকা কাকে বলা হয়? না, যে সুবিস্তৃত অঞ্চলের উপর দিয়ে অসংখ্য উপনদী ও একটি প্রধান নদী ও বহু সংখ্যক শাখা নদী ও প্রশাখা নদী প্রবাহিত হয়, সেই সুবিস্তৃত অঞ্চলটাকে বলা হচ্ছে প্রধান নদীর অববাহিকা। অর্থাৎ এখান থেকে শুরু করে এই মোহনা পর্যন্ত, অংশটা হচ্ছে কি? প্রধান নদীর অববাহিকা। তো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো হচ্ছে আমাজন নদীর অববাহিকা, এবং ভারতের বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকা। তারপরে আমরা এখান থেকে জানতে পারবো নদীর ধারণ অববাহিকা। অর্থাৎ উৎস অঞ্চলে, প্রধান নদীর সমেত উপনদীর অববাহিকাটাকে বলা হচ্ছে কি? ধারণ অববাহিকা। তাহলে এই অঞ্চলটা হচ্ছে ধারণ অববাহিকা। অর্থাৎ উৎস অঞ্চলে প্রধান নদী সমেত নদী অববাহিকা বলা হচ্ছে কি? ধারণ অববাহিকা। তারপর আমরা জানবো জলবিভাজিকা সম্পর্কে।
তারপর আমরা জানবো জলবিভাজিকা সম্পর্কে। এই হচ্ছে একটা উচ্চভূমি, এই হচ্ছে একটা উচ্চভূমি। অর্থাৎ যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী বা নদী গোষ্ঠীকে বা নদী অববাহিকাকে পৃথক করে বা আলাদা করে, সেই উচ্চভূমিকে আমরা কি বলবো? সেই উচ্চভূমিকে আমরা বলবো জলবিভাজিকা। সেই উচ্চভূমিকে আমরা বলবো জল অববাহিকা। এটা হচ্ছে কি? এটা জল বিভাজিকা। তাহলে এটা হচ্ছে জল বিভাজিকা। অর্থাৎ জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী বা নদী গোষ্ঠীকে বা নদী অববাহিকাকে পৃথক করে বা আলাদা করে তাকে জলবিভাজিকা বলে। তাহলে এই হচ্ছে একটা জলবিভাজিকা। তারপর আমরা জানবো দোয়াব। দোয়াব হচ্ছে কি? না, দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হচ্ছে কি? দোয়াব। ধরুন যে এই একটা নদী, এই একটা নদী আর এই একটা নদী, অর্থাৎ এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হচ্ছে কি? দোয়াব। তাহলে দোয়াব হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় দোয়াব। তারপরে আমরা জানবো নদীর কাজ। অর্থাৎ একটি আদর্শ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত কি কি কাজ করে থাকে। অর্থাৎ উৎস থেকে মোহনা পর্যন্ত নদী প্রধানত তিনটি কাজ করে। সে কি? এক নম্বর হচ্ছে ক্ষয় কাজ, দুই নম্বর হচ্ছে বহন, তিন নম্বর হচ্ছে সঞ্চয় কাজ। তাহলে কি একটি আদর্শ নদী উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটি কাজ করে। একটা হচ্ছে ক্ষয় কাজ, বহন কাজ আর সঞ্চয় কাজ। এই ক্ষয় কাজ নদী কটি পদ্ধতিতে করে থাকে? না, এই ক্ষয় কাজ নদী প্রধানত চারটি পদ্ধতিতে করে থাকে। অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয়, দুই নম্বর হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়, তিন নম্বর হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়, চার নম্বর হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় ক্ষয়। অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয় বলতে বোঝাচ্ছে নদীর জলরাশি প্রবল বেগে নদীর তলদেশের আলগা প্রস্তরখণ্ড ও কোমল শিলাস্তরকে ক্ষয় করে থাকে। তারপরে হচ্ছে অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় কাকে বলে? নদী বাহিত নুড়ি, পাথর, বোল্ডার নদীর নিম্নদেশে এবং পার্শ্বদেশে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে। যেমন ধরো এই হচ্ছে নদীর তলদেশ, জল, তো নদীর তলদেশে এই পাথরগুলো, তাই নদীর তলদেশে কি করছে? নদীর তলদেশে এই পাথরগুলো বা নুড়িগুলো কি করছে? নদীর তলদেশকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করছে। নদীর তলদেশটাকে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করছে। তারপরে হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়ায় ক্ষয়। তো ঘর্ষণ প্রক্রিয়া ক্ষয় হচ্ছে নদী বাহিত নুড়ি, পাথর, শিলাশূন্য পরস্পরে যখন ঘর্ষণে লিপ্ত হয়, পরস্পর যখন ঘষাঘষিতে কি হয়? ছোট ছোট কণায় পালি কাদায় পরিণত হয়, তাকে আমরা কি বলবো? ঘর্ষণ ক্ষয় করবো। এবং দ্রবণ ক্ষয় হচ্ছে নদীর জলের সঙ্গে অম্লতার প্রভাবে লবণ ও ক্যালসিয়াম কার্বনের সমৃদ্ধ শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে ক্ষয় হয়ে থাকে। কোন প্রক্রিয়ায়? না, দ্রবণ প্রক্রিয়ায়। তারপরে আমরা জানবো নদীর বহন কাজ সম্পর্কে। নদী প্রধানত চারভাবে বহন করে থাকে। আপনার হচ্ছে কি? ভাসমান প্রক্রিয়ায় বহন, তারপরে হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায় বহন, তারপর তিন নম্বর হচ্ছে লম্ফদান প্রক্রিয়ায় বহন,
লম্ফদান প্রক্রিয়ায় বহন। 4 নম্বর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়ায় বহন। তাহলে ভাসমান প্রক্রিয়া বহন বলতে কি বোঝাচ্ছে, যে প্রক্রিয়ায় সূক্ষ্ম পলি বালি কাদা নদীর জলের সঙ্গে ভাসতে ভাসতে প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি ভাসমান প্রক্রিয়ায় বহন, অর্থাৎ ভেসে প্রবাহিত হয়। জল হচ্ছে জল। সূক্ষ্ম পলিবালি কাদাগুলো কি হচ্ছে, সূক্ষ্ম পলিবালি কাদাগুলো এই ভাসমান প্রক্রিয়ায় বাহিত হচ্ছে, অর্থাৎ নদীর তলদেশ হচ্ছে এটা, কিন্তু জল রয়েছে এই জলের সঙ্গে কি হচ্ছে, নদীর তলদেশে সূক্ষ্ম পলিবালি কাদাগুলো তলদেশ না গিয়ে কি জলের সঙ্গে ভেসে ভেসে প্রবাহিত হচ্ছে। কোন প্রক্রিয়ায় না, ভাসমান প্রক্রিয়ায়। তারপর হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায়। আর দ্রবণ প্রক্রিয়ায় বহন বলতে বোঝাচ্ছে না, যে প্রক্রিয়ায় হচ্ছে জলে দ্রবীভূত অম্লের প্রভাবে লবণ ও কার্বনেট সমৃদ্ধ শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে কি হয়, এই দ্রবণ প্রক্রিয়ায় জলের সঙ্গে বাহিত হয়। তারপর হচ্ছে কি লম্ফদান প্রক্রিয়া বহন। এই লম্ফদান প্রক্রিয়া বহন হচ্ছে নদীর জলের সঙ্গে নুড়ি পাথর লাফাতে প্রবাহিত হয়ে থাকে। অর্থাৎ লম্ফদান প্রক্রিয়া হচ্ছে কি না, যে প্রক্রিয়ায় নদী বাহিত প্রস্তরখণ্ড পাথর ইত্যাদি কি হয় লাফাতে অর্থাৎ এখান থেকে লাফিয়ে এখানে, এবার এখান থেকে লাফিয়ে এখানে, অর্থাৎ লাফাতে এগিয়ে চলে, তাকে আমরা কি লম্ফদান প্রক্রিয়ায় বহন বলবো। হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া বহন। আকর্ষণ প্রক্রিয়া বহন হচ্ছে কি অপেক্ষাকৃত বড় বড় শিলাখণ্ডগুলো যখন কি হবে, যখন ভূমির ঢাল অনুসারে কি হবে গড়িয়ে যাবে, অর্থাৎ জলের আকর্ষণে কি হবে, জলের টানে এগুলো কি যাবে, গড়িয়ে যাবে, শিলাখণ্ডগুলো গড়িয়ে যাবে, অর্থাৎ ঘুরে যাবে। আর আকর্ষণ প্রক্রিয়া বহন বলতে বোঝাচ্ছে না, যে প্রক্রিয়ায় নদী বাহিত ভারী প্রস্তরখণ্ডগুলো জলের স্রোতের টানে কি হয় গড়িয়ে প্রবাহিত হয়, অর্থাৎ গড়িয়ে এগিয়ে যায়, তাকে বলা হচ্ছে কি আকর্ষণ প্রক্রিয়ায় বহন। আজ এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেল অন করবে। থ্যাংক ইউ।